মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে কিন্তু যাচ্ছি আমার নতুন গাড়ি নিয়ে দীঘা। কালকে মানে গতকালকে ডেলিভারি নিয়েছি, সেই ভিডিওটা খুব একটা ভালোভাবে তোমাদের কাছে আনতে পারিনি, কিন্তু বাইকটা রিভিউ কিন্তু আমি অবশ্যই দেবো। বাইকটা কেমন, কীরকম লাগছে চালিয়ে। তো এখান থেকে দীঘা কিন্তু অনেকটাই দূর, 200 কিলোমিটার, অ্যাপ্রক্স 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স হচ্ছে এখান থেকে দীঘা। চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস বেরিয়ে পড়েছি। বাড়ির থেকে বেরোনোর পরেই কিন্তু ছিল রেলগেটের জ্যাম, সেখানে আর ভিডিও করিনি। তো এখন আমি যাচ্ছি পেট্রোল ভরাতে, পেট্রোল ভরিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। দীঘা যেতে অনেকটা সময় লাগবে, এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, তো আমি একটু লেটেই বেরোলাম। এখন বাজে 11:20। তো গাড়ি যেহেতু নতুন, সেহেতু আমি আস্তেই চালাবো, বেশি জোরে চালাবো না। আজকে 90-এর উপরে আমি গাড়ি তুলবো না, হাইয়েস্ট স্পিড আমি 90 নাহলে 80, তার উপরে কিন্তু আমি গাড়ি স্পিড তুলবো না, কারণ হচ্ছে গাড়ি একদমই নতুন। তো এসে গেছে দ্বারকা পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প থেকেই আমি বেসিক্যালি পেট্রোল ভরি, তবে এখন ভরবো না নর্মাল, আমি এখন কিন্তু ভরবো হচ্ছে পাওয়ার পেট্রোল ফুল। হ্যাঁ, ফুল ফুল ফুল। ওপাশে দাও না, ওপাশে দাও, সুবিধা হবে। এই বাস ড্রাইভারগুলো মানে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করায়, কেন যে রাস্তার মাঝখানে দাঁড় করায় কে জানে। চলো, পেট্রোল ভরা হয়ে গেছে, আমি পাওয়ার পেট্রোল ভরলাম। তো পাওয়ার পেট্রোলের দাম কিন্তু এখানে রয়েছে 111 টাকা, তো দামটা বেশি অনেকটাই। ওরে আবার দাঁড় করাবে মানে, তো পুলিশে ধরেছিল, তবে বেশিক্ষণের জন্য না, মানে ছেড়ে দিল এসেই, কোনো কিছু জিজ্ঞাসা করেনি, কোনো কিছু চাইও নি। তো চলো, এদিক দিয়ে কিন্তু আমার বাড়ি যাওয়া যায়। চলে এসেছি এয়ারপোর্ট। কবে যে এয়ারপোর্টে মেট্রোটা চালু হবে কে জানে, তবে সিগন্যাল দেওয়া রয়েছে। চলো কাকা চলো। আমি যাবো সোজা, এদিকে যাবো না। কলকাতা যদি কেউ পাহাড় দেখতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো। এটা হচ্ছে সুন্দর পাহাড়, আমাদের ময়লার পাহাড়, তাছাড়া কোনো পাহাড় নেই এখানে। আসছে টানেল, এটা হচ্ছে কলকাতার টানেল। তো এটা কোনো পাহাড়ের টানেল না, কলকাতার টানেল যেহেতু কলকাতার মতোই হবে, তো কলকাতার মতোই টানেল। শেষ হয়ে গেল টানেল। চলো এবারে, তো এসে গেছি কিন্তু এখন দক্ষিণেশ্বর। এখানে লেখা রয়েছে আই লাভ বরাহনগর, কিন্তু তার মধ্যে অর্ধেক লেখা উঠে গেছে।
এই দেখো এটা হচ্ছে স্কাই ওয়াক, ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় কিন্তু দক্ষিণেশ্বর টেম্পলে। এখন উঠতে চলেছি আমার সেই প্রিয় ব্রিজে। কলকাতায় ভালো লাগার সব থেকে প্রিয় ব্রিজ হচ্ছে আমার এই বালি ব্রিজ। তো পাশে যে ব্রিজটা যাচ্ছে ওটা কিন্তু নিবেদিত ব্রিজ। এখন যদি আসতে একটা ট্রেন তাহলে কিন্তু বেশ মজাই হতো। তো ট্রেন দেখি না অনেকদিন, এখানে ট্রেন দেখতে বেশ মজাই লাগে। তোমরা জানো যে যে ব্রিজ দিয়ে আমি যাই, যে ব্রিজে যাই সেই ব্রিজের পাশে যদি ট্রেন লাইন থাকে তো সেখান দিয়ে যদি ট্রেন না যায় তাহলে আমার কিরকম একটা লাগে, আর ট্রেন গেলে তো ভাই সাহাব। আমরা বলতে কিন্তু আমি আর আমার এই কিউট বাইক, একে কিছু একটা নাম তো দিতে হবে, রেড পান্ডা ভাবছি এর নাম দেবো। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাঁ দিক দিয়ে চলে যাব কোলাঘাট পর্যন্ত। কোলাঘাট থেকে কিন্তু আবারও চলে যাব বাঁ দিকে। চলো লেটস রাইড। তো যেটা আগেও বলেছিলাম আবারও বলছি, গাড়ি আমি জোরে বেশি চালাবো না। 80 থেকে 90-90-এর উপরে গাড়ি কিন্তু আমি তুলবো না। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার। দেখি 55 কিলোমিটার যেতে কত সময় লাগে। এখন বাজে 12টা 7। তো আমার গাড়ি এখন চলছে 88। তো গাড়ির সামনে রয়েছে একটা সিগন্যাল, ওই সিগন্যালের জন্যই কিন্তু একটু সমস্যা হতে পারে, তাছাড়া কোনো সমস্যার কারণই নেই। এখন দুপুরবেলা রোড অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই গরমে আমাদের মতো মানে আমার মতো আর আমার এই রেড পান্ডার মতো কেউ বেরোবে না বাইরে। প্রচণ্ড গরমে আর প্রচণ্ড গরম। এখন টেম্পারেচার রয়েছে 40 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তো 40 ডিগ্রি নট এ জোক यार। 40 ডিগ্রি টেম্পারেচারে আমি বাইক চালিয়ে যাচ্ছি দীঘা, তাও বাধ্যতামূলক আমাকে যেতে হচ্ছে। আমার নিজের কাজের জন্যই আমি যাচ্ছি দীঘাতে। তো তো ভাবলাম কেন না গাড়ি নিয়ে যাবো, একে নিয়ে কেন যাবো না। তো একে নিয়ে ফার্স্ট রাইডটা করে নিচ্ছি দীঘাতে। রয়েছে সিগন্যাল রয়েছে। এই যা, আমার কপালটাই খারাপ হয়ে গেল। আরেকটু আগে আসলে সিগন্যালটা পেয়ে যেতাম। আর আমি গ্লাভস খুলে ফেলেছি। তো আমি গ্লাভস খুলে ফেলেছি গরমে চড়ে। দিয়েছে মামা, সিগন্যাল দিয়েছে, চলো। এসে গেছে ধুলাগড় টোল প্লাজা। তবে একটা জিনিস, টোল প্লাজা তো রয়েছে, টোলও দিতে হবে, কিন্তু একটা জিনিস আমাকে দিতে হবে না, যেটা হচ্ছে টোল। চলো চলো চলো, সিগন্যাল হয়ে রয়েছে। অটো আর বাইকের জন্য হচ্ছে এই লাইনটা, আর ওই লাইনটা হচ্ছে 4 চাকার জন্য। তো 4 চাকার জন্য দিতে হয় কিন্তু মোটা টাকার একটা টোল দিতে হয় এখানে। তো গাড়িতে যতটা তেল আছে দেখাচ্ছে রেঞ্জ 380 কিলোমিটারের মতো গাড়ি যাবে, সেটাই তো দেখাচ্ছে। তো দেখা যাক কত কিলোমিটার যায় গাড়ি। আপ ডাউন কি হবে? মনে হয় না আপ ডাউন হবে ফুল ট্যাঙ্কিতে। তো আরেকবার তেল ভরতে হবে, কারণ গাড়ি এখন নিউ পুরোপুরি। তো মাইলেজ তো এখন কম দেবেই। তো সার্ভিস হয়নি, সার্ভিস হয়ে গেলে কিন্তু মাইলেজটা বেড়ে যাবে আস্তে আস্তে।
কোলাঘাট এসেই গেছি, আর অল্প একটুখানি রাস্তা রয়েছে কিন্তু কোলাঘাটে। তো গাইস এসে গেছি কিন্তু কোলাঘাট। তো এক্ষুনি কিন্তু চলে আসবে কোলাঘাট ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে কোলাঘাট ব্রিজ। তো 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 অনেকদিন পরে কিন্তু আসলাম এই সাইডটায়। তো সেই সাউথ ইন্ডিয়ান রাইডের সময় কিন্তু এই সাইড থেকে গেছিলাম, তারপরে কিন্তু অনেকটা লং টাইম পরে কিন্তু আমি এই রাস্তায় আসলাম। তো এই ব্রিজটা থেকে এই যে নদীর ভিউটা, এই ভিউটা কিন্তু সকালবেলা বেসিক্যালি কিন্তু দারুণ লাগে। এখানে রয়েছে সুন্দর ট্রেন লাইন, এই দেখো এটা ট্রেন লাইন। তো দীঘায় যদি তোমরা ট্রেনে করে যাও তাহলে কিন্তু এখান দিয়ে যেতে হবে। তো এসে গেছি এখন রেস্টুরেন্ট খোঁজার পালা। একটা ভালো রেস্টুরেন্ট দেখে যাব যেখানে গাড়িটা খুব সুন্দরভাবে পার্ক করা যাবে, কারণ বুঝতেই পারছো নতুন গাড়ি, একটু তো মায়া তো থাকবেই গাড়ির উপরে, একটু তো মায়া থাকবেই গাড়ির প্রতি। চলো, এখানে রয়েছে সুন্দর কেএফসি, তো এখানে এসে কেএফসির মজাও কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি আর এখন যাব না কেএফসিতে, অন্য জায়গায় যাব। এই রেস্টুরেন্টটায় ঢুকি, এই রেস্টুরেন্টটায় অনেকবার আমি এসেছি। তো গাইস বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ দাঁড়ানো যায়নি, বেশিক্ষণ দাঁড়ায়নি রেস্টুরেন্টে। তো যে রেস্টুরেন্টে গেছিলাম সেই রেস্টুরেন্টে আমি অনেকবারই এসেছি, 4 চাকা নিয়ে এসেছি, বাইক নিয়ে এসেছি, কিন্তু আজকে এতটাই গরম যে দাঁড়ানোর থেকে গাড়ি চালানোটা বেটার বলে মনে করছি আমি। তো এখানে একটুখানি জল ভরে নিলাম আমি, আর একটুখানি ডায়েট কোক খেয়ে নিলাম, ব্যাস চালা। তো এখন চলে যাব কিন্তু বাঁ দিকে, সোজা চলে গেলে খড়গপুর, বাঁ দিকে চলে গেলে তমলুক। তো এখন আমরা যাব বাঁ দিকে। এসে গেছে আজকে সেকেন্ড টোল প্লাজা। তো দীঘা যেতে গিয়ে 2 থেকে 3টে টোল পড়ে, আরেকটা টোল কিন্তু হচ্ছে তৈরি, এখনো তৈরি হয়ে পারেনি, তৈরি হয়ে গেলে দিতে হবে কিন্তু টোল। তো বাইকের জন্য কোনো টোল লাগবে না, বাইক তো ফ্রি। শুধু সিগনাল, দীঘা যাওয়ার পথে শুধু সিগনাল। আর যদি আমার মতো বাইক রাইড করো তাহলে এই সময় গরমে কিন্তু পুড়তে হবে, যেরকম আমি পুড়ছি। তো আমার মনে হয় মুখে ফোসকা পড়ে যাবে, এত জ্বালা করছে মুখ গরমের মধ্যে। চলো আমি অন্য রোড দিয়ে বেরিয়ে যাই, ওরা ওই রোড দিয়ে যাক, আমি এই রোড দিয়ে চলে যাই। এখন আমি 90তে চালাচ্ছি, গাড়িতে কোনো ভাইব্রেশন নেই। তবে একটু ভাইব্রেশন রয়েছে, যেমনটা হাইনেসে যেরকম 90তে উঠলে বোঝাই যায় না যে গাড়ি চলছে, সেখানে দাঁড়িয়ে এই গাড়িটায় একটু ভাইব্রেশন রয়েছে। কেন থাকবে না, বড় ইঞ্জিন, তারপরে গাড়ি চলছে 90তে না, এখানে এই গাড়ি চলার কথা আছে 100, 110, 115 এরকম চলার কথা, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু গাড়ি চলছে 60, 80। দেখো আবারও চলে এসেছে সিগনাল। এক তেলের কাটা কিন্তু একটা শেষ হয়ে গেছে অলরেডি, তো সিগনাল দিয়ে দিয়েছে। চলো
ভালো জিনিস। এই তো সামনে দেখছো একটা ব্রিজ রয়েছে, এইটা কেউ ইউজ করে না, খুব কম লোকই আছে এটা ইউজ করে। এটা রাস্তা পারাপার হওয়ার জন্য করেছে, যদি ইউজ করতো তাহলে কিন্তু এত অ্যাক্সিডেন্ট হতো না। ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু লোকে রাস্তা দিয়ে ক্রসিং করে, এটা কিন্তু ঠিক নয়। যেখানে ব্রিজ তৈরি করে দিয়েছে ব্রিজে যাওয়াটা কিন্তু উচিত। সেক্ষেত্রে এটুখানি বলতে পারো যে আমি তুমি থাকলে কি সেটা করতে? হ্যাঁ, আমি নিশ্চয়ই করতাম যদি এরকম ব্রিজ থাকতো যে ব্রিজ দিয়ে পারাপার করা যাচ্ছে, সেখানে কিন্তু আমি ব্রিজ দিয়ে পারাপার করতাম, আমি রাস্তা দিয়ে পারাপার করতাম না। রুলস ইজ রুলস, রুলস মেনটেন করে চলি আমরা বাইকার্সরা। তো আশা করি রুলস ব্রেক কখনোই করব না, রুলস হিসাবেই চলবো। এখন গাড়ি চালাচ্ছি আমি 83-তে, তো যথেষ্ট আস্তেই চালাচ্ছি, জোরে গাড়ি চালাবো না। তো গাইস আমরা এসে গেছি এখন নন্দকুমার। এখান থেকে কিন্তু আর 70 থেকে 80 কিলোমিটার বাকি রয়েছে। দীঘা অনেক দিন পর দীঘা যাচ্ছি, অনেক দিন পর। তো অ্যাজ এ লং টাইম পরে কিন্তু আমি দীঘা যাচ্ছি এবারে আবার। তাও যাচ্ছি আমার রেড পান্ডাকে নিয়ে। তো এর নাম দিয়েছি কিন্তু রেড পান্ডা। নামটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। এখান দিয়ে সোজা চলে গেলে তোমরা চলে যাবে হলদিয়া। তো আমি যাবো দীঘা, সেক্ষেত্রে পুরো ওটা এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে গ্রিন কালারে, ওইখান দিয়ে যেতে হবে কিন্তু আমাদেরকে। চলো, না সিগন্যাল হয়নি, যাবো কি? এখান থেকে নেই কিন্তু আর ডবল রোড, এখান থেকে কিন্তু সিঙ্গেল রোড। তো সিঙ্গেল রোড দিয়ে গাড়ি চালাতে হবে, গাড়ি আরও আস্তে চালাবো। হয়ে গেছে চালু ব্রিজ। তো ব্রিজটা চালু হয়েছিল আমি যখন এসেছিলাম একবার, তারপরে আবারও বন্ধ হয়ে গেছিলো, আবারও কিন্তু চালু হয়েছে ব্রিজটা। তো গাইস এসে গেছে টোল প্লাজা, কিন্তু এই টোলটা কিন্তু এখনো চালু হয়নি। অনেক দিন ধরে দেখছি টোলটা চালু হবে। তো চালু হতেই দেখছি, কিন্তু চালু আর হচ্ছে না। চালু না হলেই কিন্তু মঙ্গল। তো এখান থেকে দীঘা এখনও অনেকটাই দূর, এখান থেকে দীঘা এখনও 73 কিলোমিটার বাকি রয়েছে। যেতে কিন্তু সময় লাগবে, অনেকটাই সময় লাগবে, কারণ গাড়ি চালাচ্ছি আমি অনেকটাই আস্তে, সেই জন্য অনেকটাই সময় লেগে যাবে। যদি জোরে চালাতাম তাহলে বেশি সময় লাগতো না অবশ্য দীঘা যেতে। যখন 4 চাকা নিয়ে আসি তখন মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে ঢুকে যাই দীঘা, কিন্তু এবারে কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। এখন বেজে গেছে কিন্তু 2:20, তো মোটামুটি 4টে বেজে যাবে পৌঁছাতে মনে হচ্ছে। এই ট্রাম টাইগারে কিন্তু আরেকটা সুন্দর ফিচার্স রয়েছে, যেটা হলো ক্রুজ কন্ট্রোল। তো ক্রুজ কন্ট্রোল আমি যেভাবে সেট করব গাড়ি কিন্তু সেইভাবেই চলবে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি এখন সেট করছি ক্রুজ কন্ট্রোল। তো এখন গাড়ি 57-এ রয়েছে, আমি 60-তে করে দিচ্ছি। তো এই দেখো, আমি যদি টাচ নাও করি এক্সেলেশনে, তাও কিন্তু গাড়ি চলবে। এটাই হচ্ছে ক্রুজ কন্ট্রোলের মজা। এই রাস্তাটা কিন্তু আমার বেশ দারুণ লাগে, কারণ 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 এই দেখো, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না যে ওপাশ দিয়ে কি আসছে, গাড়ি আসছে না, স্কুটি আসছে না, বাইক আসছে, কিছু দেখা যাচ্ছে না। উপরে ওঠার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ওপাশে গাড়ি আসছে। আর এখানে রয়েছে অজস্র বাম্পার, আর এখানে এসে কিন্তু তোমরা খেয়ে নিতে পারো ডাব। এখানে প্রচুর ডাবের দোকান রয়েছে, প্রচুর ডাবের দোকান। তোমাদেরকে চুজ করতে হবে না, ওরাই তোমাদেরকে চুজ করে নেবে, এরকম একটা ব্যাপার এখানে।
তো এখান থেকে দীঘার মাত্র 45 কিলোমিটার বাকি রয়েছে, নেই কিন্তু ওর বেশি দূর। তো যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন প্রায় 3টে বাজে, প্রায় 4টের সময় কিন্তু গিয়ে আমরা পৌঁছাবো দীঘা। তো এখানে একটা খুব সুন্দর একটা মন্দির আছে, যদি তোমরা এখানে আসো এই মন্দিরটাও কিন্তু ঘুরে নিতে পারো। এই যে এটা টেম্পল, খুব সুন্দর টেম্পল আছে। যাওয়ার সময় আমি দেখাবো, মানে ফ্রন্ট সাইড দিয়ে তোমাদেরকে টেম্পলটা ঘুরে দেখাতে পারলাম না। দীঘা 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 আর মাত্র 40 কিলোমিটার বাকি রয়েছে। সামনেই আসছে কিন্তু কাথি। আগে কাথি শহরের মধ্যে দিয়ে যেতে হতো, এখন আর কিন্তু যেতে হয় না কাথি শহরের মধ্যে দিয়ে, এখন বাইরে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে, সেখান দিয়ে কিন্তু যেতে হয়। তো আমি যেমন ছোটোবেলা দীঘায় যেতাম বাসে করে, তখন কিন্তু কাথি শহরের ভেতর দিয়ে যেতে হতো। তখন কিন্তু ছিল না ট্রেন, শুধু ছিল বাস, তো বাসে করেই যেতে হতো। চলো, তো এসে গেছে কিন্তু কাথি। আগে যেতে হতো সোজা, এখন আর যেতে হয় না সোজা, তাই চলে যাব কিন্তু ডান দিক দিয়ে। এটা কি হলো? যা যা যা, সেই সিগন্যালে পড়লাম আমি। সিগন্যাল হয়ে গেছে, চলো। সিগন্যালে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এটাই ভয় পাচ্ছিলাম যে সিগন্যাল যদি না থাকে তাহলে রোদে দাঁড়াতে হবে, রোদে দাঁড়ানো মানে হচ্ছে টাক গরম হওয়া। দীঘা কিন্তু এখান থেকে আর 22 কিলোমিটার বাকি, 22 কিলোমিটার, মাত্র 22 কিলোমিটার। তো অনেকটা রাস্তায় কিন্তু চলে আসলাম। কাথি থেকে বাকি ছিল 35 কিলোমিটারের মতো। তো কাথি থেকেও কিন্তু অনেকটাই চলে এসেছি। তো দীঘা তো এসেই গেলাম আর সামনে দীঘা। চলো, তো বড় রাস্তা থেকে, বড় রাস্তা বলতে চওড়া রাস্তা থেকে কিন্তু আমরা এখন চলে আসলাম সরু একটা রাস্তায়। তো তোমরা হয়তো ভাবো যে আমরা কেন বলো, তুমি যখন একা ঘুরতে যাও আমরা 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 কেন বলো? তো আমরা বলি এই কারণে, আমি তো একা নেই, আমার সঙ্গে রয়েছে কিন্তু আমার বন্ধু রেড পান্ডা। তো সেক্ষেত্রে এখন রয়েছে রেড পান্ডা, কখনো থাকে আমার সুইট কুইন, আবার কখনো বা থাকে কিন্তু আমার বাসটা কিভাবে আসলো যেটা তোমরা দেখতে পারলে কি কিছু বলার নেই। যাই হোক, কখনো বা আমার সঙ্গে থাকে হচ্ছে ব্ল্যাক প্যান্থার। তো সেই জন্য সবসময় আমি আমরা বলি, আমরা। এখান দিয়ে চলে গেলে কিন্তু তোমরা চলে যাবে মন্দারমণি চলে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা যাবো যেহেতু দীঘা, সেহেতু সোজা যেতে হবে আমাদেরকে। এসে গেছি কিন্তু সেই তাজপুর যাওয়ার রাস্তায়। তো তাজপুর এখান থেকে যেতে হয়, তাজপুর এখান থেকে কত 7-8 কিলোমিটারের মতো রাস্তা হবে, এখান দিয়ে যেতে হয়। তবে রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল আগে, জানি না এখন কীরকম রাস্তা আছে। তাজপুর আমি কালকে তোমাদেরকে দেখাবো, আর্লি মর্নিং হোক বা বাড়ি যাওয়ার সময় হোক। তো একটা টাইমে তোমাদেরকে তাজপুরটা ঘুরে দেখাবো আমি। এখান থেকে 5 কিলোমিটার মাত্র তাজপুর, আমি তো বেশি বলে দিয়েছিলাম। এখান থেকে 5 কিলোমিটার তাজপুর, মনে হয় রাস্তা ভালো করে দিয়েছে। তো কালকে একবার ট্রাই করব এই রাস্তা দিয়ে আসার। রামনগর বলে একটা স্টেশন আছে, এই স্টেশনে নেমে কিন্তু তোমরা তাজপুর চলে যেতে পারো। এই রামনগরে হয় একটু জ্যাম, একটু না অনেকটাই জ্যাম হয়, কিন্তু এখন রয়েছে ফাঁকায়। এখন কিন্তু অতটা জ্যাম নেই যতটা জ্যাম এখানে থাকে। তো এই জায়গাটা বেশ ভালো লাগে দীঘায়, আমার একমাত্র এই জায়গাটাই ভালো লাগে। দুপাশ দিয়ে দেখো গাছ আর মাঝখান দিয়ে রোড,
ও হো হো, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তো কলকাতায় তো এরকম দৃশ্য তো দেখাই যায় না, চেষ্টা করলেও দেখা যায় না এরকম দৃশ্য। দেখো সামনের সিনটা দেখো, ও মাই গুডনেস, মনে হয় বারবার চলে আসি এই টাইপসের রাস্তাগুলোতে। তো আমার খুব ভালো লাগে। তো দীঘাতে এসেই গেছি, দীঘার মাত্র 3 থেকে 4 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে। তো সামনেই আসছে কিন্তু সেই সুন্দর গেট, দীঘার গেট। এসে গেছে গেট, দীঘা গেট। ও, এই জায়গাটা ছবি তুলবো তবে কালকে, আজকে কিছুই না। কালকে যখন বাড়ি যাব তখন কিন্তু ছবি টবি তুলবো। আজকে জাস্ট এখন পৌঁছতে পারলে বাঁচি, কারণ আমার লেট হয়ে গেছে। তো এই সুন্দর গেটটার সঙ্গে এই সুন্দর বাইকটা কিন্তু দারুণ মানাবে। কালকে একটা ছবি তুলেই নেব, চলো। এসে গেছি দীঘা, ওল্ড দীঘায় এসে গেছি। তো তোমরা এখন তো ভলভো বাস চালু হয়ে গেছে, আগে তো ছিল না। ভলভো বাসের কাউন্টার কিন্তু এখানে রয়েছে, আর এখানে কিন্তু সমস্ত ভলভো বাসটা দাঁড়ায়। বিশেষ করে শ্যামলির কাউন্টার এখানে রয়েছে, আর বাকি ভলভো বাসের কাউন্টারও মনে হয় এখানে রয়েছে। তবে এখান থেকে এক্সপ্রেস লাইন পিক আপ হয় না, এক্সপ্রেস লাইন পিক আপ হয় পেট্রোল পাম্প থেকে। তো এটাই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা ঘুরতে আসলে এখানে পার্কিং করতে হবে। পার্কিং করতে মোটামুটি 50-60 টাকার মতো নেবে 4 চাকা পার্কিং করতে। জানি না বাইক পার্কিং করতে কত নেয়, কারণ বাইক নিয়ে এখানে আসা হয়নি। এখানে আমি হেঁটেই চলে এসেছি অনেক সময়, আর না হলে টোটো তো আছেই। তো এখন আমি যাচ্ছি নিউ দীঘা। নিউ দীঘাতে হোটেল রয়েছে, নিউ দীঘা হোটেলে থাকবো। কোন হোটেলে থাকবো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো গাইস এসে গেছি কিন্তু মন্দির। এই দেখো, বাহ, মন্দিরটা যে কবে চালু হবে মনটা মানে কেমন একটা চঞ্চল টাইপের হয়ে গেছে। মন্দিরটার গেটটা দেখো ইয়ার, গেটটা ওয়াও, ইজ আ বিউটিফুল গেট। আর মন্দিরটা চালু হলেই কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো মন্দিরের ভিতরে দৃশ্যটা। তো এখান থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা পুরীর মন্দির। তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই মন্দিরটা চালু হবে। আই থিঙ্ক সো এই রথে চালু হওয়ার কথা ছিল, তবে চালু হবে কি না এখনও আমি শিওর নই, তবে হতেও পারে। চলো, এসে গেছি এখন লেরওই আর রেলওয়ে স্টেশন একই সঙ্গে কিন্তু রয়েছে। লেরওই হোটেল আর রেলওয়ে স্টেশন, তোমরা যদি লেরওই হোটেলটা বুকিং করো তাহলে কিন্তু রেলওয়ে স্টেশন থেকে লেরওই হোটেলে যাওয়ার রাস্তা রয়েছে, সেখান থেকে কিন্তু হোটেলে তোমরা এন্ট্রি করতে পারবে। তো দেখা যাক কোন হোটেলে থাকা যায়। তো ঘুরে ঘুরে কিন্তু সেই লেরওইতে চলে আসলাম আমরা। তো লেরওইতে যাই, লেরওইতে পার্কিংও ভালো রয়েছে। সবার আগে আমার লাগবে গাড়ির জন্য একটা ভালো পার্কিং, সেক্ষেত্রে লেরওই পার্কিং কিন্তু খুবই ভালো। চলো, কোথায় রাখবো, এই যে পাশে। তো আমার রেড পান্ডাকে এখানে রেখে যাচ্ছি রুমে। বেসিক্যালি ওপাশটা পার্কিং থাকে, তো আমাকে বললো এই পাশটা রাখতে পারি। চলো, তো এটা হচ্ছে আজকের বিউটিফুল রুম। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, যেটা খোলে না, খুলেছে। এই দেখো, সুন্দর রেলওয়ে স্টেশনটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা এখানে কিন্তু একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। আর এই হোটেলটায় যদি বাচ্চাদেরকে নিয়ে আসো হেভি মজা পাবে, কারণ বাচ্চাদের খেলার জন্য কিন্তু রয়েছে কিডস এরিয়া। তো খুবই সুন্দর একটা হোটেল, যেটা তোমাদেরকে ঢোকার সময় বলছিলাম। স্টেশন থেকে নেমে কিন্তু ডিরেক্টলি এই হোটেলে তোমরা এন্ট্রি করতে পারো। আমার গাড়িটা এখানে নেই, আমার গাড়িটা এখানে রাখা রয়েছে, সেক্ষেত্রে দেখাতে পারছি না। চলো তাহলে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখান থেকে কিন্তু সুন্দর সি বিচটা দেখা যাচ্ছে, সুন্দরভাবে সি বিচ দেখা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে সি বিচ, জাস্ট এখানে রয়েছে সি বিচ। এই জায়গাটা রয়েছে সি বিচটা
খুব দারুণ লাগছে, বাহ। তো কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি, তবে ভিডিও করা হয়নি সেভাবে। এখন এসেছি শুধু আইসক্রিম খেতে, আইসক্রিম খাওয়ার জন্য। এখানে দীঘায় আসলে এখানে আইসক্রিম খাবো না, এটা হতে পারে। তো নিয়ে নিয়েছি একটা শেক, তো ম্যাঙ্গো শেক। এখানে ম্যাঙ্গো শেকের দাম নিল 130 টাকা। তো কোয়ালিটি ওয়ালসের এই সুন্দর শেক খেয়ে এখন যাচ্ছি কিন্তু হোটেলের দিকে। হোটেলে গিয়ে গাড়ি নিয়ে বেরোবো। একটা সুন্দর গাড়ির সঙ্গে রয়েছে একটা সুন্দর হোটেল। এখন একটুখানি বেরোবো গাড়িটা নিয়ে, বেরোচ্ছি হোটেল থেকে। তো ফার্স্টে কোথায় যাব? পাবলিক রিয়াকশনের জন্য নিউ দীঘা সি বিচের কাছাকাছি যাই, তারপরে ওল্ড দীঘার দিকে যাব। এসে গেছি সমুদ্রের পাশে। তো এটা কিন্তু অন্য সাইডে, তবে যাই একটু সমুদ্রের কাছে দেখি কি হয়। তো এখানে বাইক চলে এসেছে, তার মানে এই পর্যন্ত আসা যায়। এর থেকে দূরে কি যাওয়া যাবে সমুদ্রের পাশ দিয়ে? হ্যাঁ, আওয়াজ ভালো ভালো। এটা এখন ঘোরাতে হবে। হ্যাঁ, এটা ক্যাম্পে। ভালো তো। এখন রাত্রিবেলা কি দেখাবো তোমাদেরকে, সুন্দর সি বিচটাও তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারবো না। তো শুধু আইসক্রিম খেতে গেছিলাম, আর যেটার জন্য বেরিয়েছিলাম একটু পাবলিক রিয়াকশানটা ভালোই পেয়েছি। তো যেটা হাইনেসও পেয়েছিলাম, প্রথম যখন হাইনেস কিনেছিলাম আমি, মানে যখন বাজারে হাইনেস খুব একটা আসেনি, তখনও কিন্তু পাবলিক রিয়াকশানটা দারুণ ছিল। কিন্তু সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, এই ভিডিওটা ক্যাপচার করছি। আর যেটা হলো, যখন আমি ফ্রন্টস কিনেছিলাম প্রথম, আমি কলকাতার মনে হয় প্রথম ব্যক্তি যে ফ্রন্টসে আর্থন ব্রাউন কালারটা কিনেছে। তো তখনও কিন্তু কাশ্মীরে গিয়ে বেশ 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 পাবলিক রিয়াকশানটা ছিল। আর এটা তো রিয়াকশানটা ভালোই রয়েছে। এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা টেম্পল। সো গাইজ, খুব টায়ার্ড। কেমন লাগলো বলো? ট্রাম্প টাইগার 900 নিয়ে ফার্স্ট টাইম 2024-এ হয়তো আমি কলকাতা থেকে দীঘাতে এসেছি। তো গাড়িটাও কিন্তু কলকাতায় সবার ফার্স্ট আমি নিয়েছি মনে হয়, সেটা আমার মনে হয়, জানি না কোনো যে সঠিক না বেঠিক। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু আবারও একটা নেক্সট এপিসোডে, এই দীঘা এপিসোডেই। চলো তাহলে, টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।